আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে খুনি যখন আপনজন। গল্প পাঠে রয়েছে শুভ, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নামটা কি বললেন? রাধামোহন? রাধারমণ ব্রহ্মচারী ব্যোমকেশবাবু। আমার পদবীর কথা আপনি হয়তো আগে শোনেননি, না শোনাটাই স্বাভাবিক। আমার পদবী আমিও খুব একটা বেশি শুনিনি, তবে এদিকে আমার পদবীর আরও দু একজন রয়েছে, আমি তাদের চিনি। এমন তো হওয়া স্বাভাবিক। আসলে পদবী বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন রকম হয়, আর কলকাতাতে বিভিন্ন এলাকার মানুষই আসে, আর তাই কলকাতাতে সমস্ত পদবীর মানুষই পাওয়া যায়। আমি এমন অনেক পদবীর নাম শুনেছি, যেমন গুবড়ি, সুর, বণিক। তবে আপনার পদবীর মধ্যে বেশ একটা আভিজাত্য আছে। অভিজাত্য পদবীতে আছে কিনা বলতে পারি না, তো এক সময় কিন্তু এই এলাকায় আমাদের পরিবারের বেশ নাম ডাক ছিল। তবে সময়ের সাথে সাথে সেই নাম ডাক এখন ম্লান হয়ে গিয়েছে। আসলে আমাদের গোটা পরিবার সে সময়কার সোনার কারিগর, তবে আমি সে ব্যবসায় যাইনি, আমার কাজ অন্য। তবে এখন সেই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে নিজের বাড়িতেই রয়েছে। আমার ছেলে পূর্বপুরুষদের কাজই করে। আচ্ছা রাধামোহন বাবু, এবার আপনার সমস্যাটা যেটা বলেছিলেন সেটা যদি একটু খুলে বলেন। আমি চেয়ারে চুপ করে বসে ওদের কথা শুনছিলাম। রাধামোহনবাবু একবার আমার দিকে তাকাতেই ব্যোমকেশ বলল, ও আমার বন্ধু অজিত, ওর জন্য কোনো চিন্তা নেই। আর সমস্ত কেসে আমরা একসাথেই থাকি, তাই ওর সামনেই আপনি কথা বলতে পারেন। আপত্তিটা সেখানে নয় ব্যোমকেশবাবু। আসলে আমি এর আগেই সমস্ত কথা যাকেই বলেছি তারা সবাই হেসে উড়িয়ে দিয়েছে। তাই আপনারা বিশ্বাস করবেন কিনা সেটাই আর কি। রাধামোহনবাবু, এই ব্যোমকেশের সাথে থাকতে থাকতে আমার কিন্তু এমন অনেক অদ্ভুত কেস এবং অদ্ভুত কথা শুনতে হয়েছে। তাই বিশ্বাস অবিশ্বাস সেটা তো অনেক পরের কথা। আমার মনে হয় আপনি আগে সমস্ত ব্যাপারটা খুলে বললেই ভালো হয়। বেশ, তাহলে প্রথম থেকেই শুরু করছি। মনে হতে পারে অতিরিক্ত কথা বলছি, তবে সমস্যাটা বলা প্রয়োজন। কোনো আপত্তি নেই রাধামোহন বাবু, আপনি সব বলতে পারেন। তবে এই যে চা এসে গেছে, একটু গলাটা ভিজিয়ে নেন। পুটিরাম চা দিয়ে গিয়েছিল। ভদ্রলোক চায়ের চুমুক দিয়ে বোধহয় কথা বলার প্রস্তুতি নিলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, আগেই বলেছি, এখন ব্যবসাপত্র আমি ছেড়ে দিয়েছি। তাছাড়া বয়সও হচ্ছে, এই সমস্ত আর সম্ভব হয়ে ওঠে না। আমার দুই ছেলে সোনার ব্যবসা দেখে সে কথা বলা ভুল। বড় ছেলে সোনার ব্যবসা দেখে, আর ছোট আমার ব্যবসাই করে। আমার ছিল কাঠের ব্যবসা, কাঠের রপ্তানি। সে ব্যবসায় একসময় টাকা করেছি অনেক। এখন সে ব্যবসা আমার ছোট ছেলেই দেখে। সারাদিন বাড়িতেই থাকি। একটা অভ্যেস আমার রয়েছে ব্যোমকেশবাবু, ওই বইপত্র পড়া। বিশেষ করে পুরনো দিনের বইপত্র পড়া। যে সমস্ত বই ইতিহাস নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে, বিশেষ করে নাবিক কিংবা ওই পর্যটক, তাদের লেখা বইপত্র পড়তে আমার বেশ ভালোই লাগে। কারণ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বই কিনতে চলে যেতে হয়। সেদিন তেমনই এক জায়গায় আমি গিয়েছিলাম। আজ থেকে প্রায় মাস দুয়েক মতো আগের কথা। দমদমের কাছে একটা ছোট্ট ঘুমটির মতো দোকান রয়েছে, সেইখানেই পুরনো বইপত্র বিক্রি হয়। কম দামে তো বিক্রি হয়ই, তাছাড়া সেখানে সত্যি অনেক পুরনো বই পাওয়া যায়। পুরনো বই বলতে অনেকে মনে করে খুব বেশি দিনের নয়, অথচ পুরনো হয়ে গিয়েছে বাতিল সেই সমস্ত বই। আমার কাছে এমন কিছু বই আছে যা আজ থেকে প্রায় 200 বছরের পুরনো। তো সে কথা বলাই ভালো, তাদের অবস্থা এখন খুব একটা ভালো না। তাই সেইগুলো আমাকে বাধাই করে সজাগ করে রাখতে হয়েছে।
তার মধ্যে দু একটা হাতে লেখা ডায়েরি পর্যন্ত আছে। সেগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন ব্যোমকেশবাবু। তারপর? দমদম থেকেই সেদিন ফিরছিলাম। ট্রেনে করে শিয়ালদা এসেছি, তারপর সেখান থেকে হাঁটা পথেই বাড়ি ফিরছিলাম। শিয়ালদা থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয়, হাঁটা পথে মিনিট 2 মতো লাগে। চাইলেই একটা রিক্সা কিংবা গাড়ি করতে পারতাম, তবে ইচ্ছে করেই করলাম না। বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না, সকালে বাড়ির ছাদের ওপরে যেটুকু হাঁটাহাঁটি হয় আর কি। তাছাড়া দেখলাম তখন বিকেল পেরিয়ে মাত্র সন্ধে হতে খানিকটা বাকি আছে। সন্ধে হওয়ার আগেই বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, সেদিন আকাশে কালো মেঘ জমেছিল। আমি যখন ট্রেন থেকে নেমেছি তখন থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আসবে তা বোঝাই যাচ্ছিল, তবে বৃষ্টির ভয়েও কিন্তু আমি গাড়িতে উঠতে রাজি হইনি। মনে আছে, একটা রিক্সা আমার পাশে এসে আমায় গন্তব্য জিজ্ঞাসা করছিল, তাদের আমি তাড়িয়ে দিয়েছি। হাতে ছাতা ছিল তাই কোনো চিন্তাই নেই। আমার বাড়িটা বড় রাস্তার কাছাকাছি নয়, খানিকটা ভেতরের দিকে। বড় রাস্তা থেকে হেঁটে আরো মিনিট 10 ভেতরে যেতে হয়। বড় রাস্তা যখন শেষ করেছি তখন ওই রাস্তাটা শুরু হলো ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছি। বেশ খানিকটা গিয়েছি, এমন সময় একবার জোরে বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎটা যে চমকালো সেটা বুঝতে পারলাম, কিন্তু বিদ্যুৎটা যে কোথায় পড়লো সেটা আমি বুঝতে পারলাম না। আশা করি বুঝতে পারছেন বাজ পড়াটাকেই আমি বিদ্যুৎ বলছি। এমনটাই ছোট থেকে অভ্যাস আছে। মনে হলো যেন বিদ্যুৎটা ঠিক আমার কাছাকাছি কোথাও পড়লো। ভদ্রলোকের কথা শুনে আমি অবাক হয়ে কিছু একটা বলতে যাব, এমন সময় ব্যোমকেশ হাত তুলে আমাকে থামিয়ে দিল। মুখে কিছু বলল না। বুঝতে পারলাম ভদ্রলোককে সে থামাতে চাইছে না। ভদ্রলোকের চোখে মুখে হঠাৎ করে একটা অদ্ভুত ভাব দেখা দিয়েছে। এখানে তার বর্ণনা দেওয়া দরকার। তার নাকের তলায় মোটা গোঁফ, তার চোখে চশমা। ভদ্রলোকের চেহারা এবং পোশাকে একটা আভিজাত্য শক্তি রয়েছে। সাদা ধবধবে পাঞ্জাবি আর তলায় সাদা ধুতি, নিচের দিকে লাল রঙের পাড়। একটা মোটা তেল চুকচুকে লাঠি তিনি তার সঙ্গে করেই নিয়ে এসেছেন। সেটা এখন চেয়ারের একপাশে হেলান দেওয়া রয়েছে। তার হাতের 3টে আঙ্গুলে আংটি, গলায় মোটা একটা সোনার চেন ঝুলছে। তাছাড়া হাতের কাছে মোটা সোনার কবজি বন্ধনীও রয়েছে। এইখানেই আসল ধাঁধাটা। আমি যে আসলে কি দেখেছিলাম তা আমি নিজেও মনে করতে পারি না। বিদ্যুৎ যদি আমার কাছাকাছি পড়তো তাহলে আমি তো আর আস্ত থাকতে পারতাম না। তাছাড়া আশেপাশে কোথাও তখন লোক ছিল না। এমন ফাঁকা স্থানে বিদ্যুৎ পড়লে নিশ্চয়ই গাছপালার ওপরেই কিংবা কোথাও একটা তার কোনো চিহ্ন থেকে যাবে। বিদ্যুৎ তো আর বৃষ্টি নয় যে পড়ার পরে আস্তে আস্তে ধুয়ে যাবে। আপনি বিদ্যুৎটা পড়তে দেখেছিলেন? মানে বাজ পড়তে দেখেছিলেন আপনার কাছাকাছি কোথাও? সেটাই আসল সমস্যা। আমার চোখ ধাঁধিয়ে গেল। 2 হাতে চোখ বন্ধ করলাম। দেখতেই পাচ্ছেন আমার চশমায় ভারী পাওয়ার রয়েছে। 2 হাতে চোখ বন্ধ করে গিয়ে সেই বৃষ্টি ঝড়ের মধ্যে বলবো না মাটিতে পড়ে গিয়েছিলাম। তখনই মনে হলো বিদ্যুৎটা কাছাকাছি কোথাও পড়েছে, কিন্তু যখন উঠে দাঁড়ালাম দেখি চারপাশে আগের মতোই বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু চারপাশে কোথাও বিদ্যুৎ পড়ার মতন কোনো চিহ্ন নেই। মাথার ভেতর কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। জিম ধরা অবস্থাতেই বাড়ি ফিরে গেলাম। বাড়িতে গিয়ে পোশাক বদলে হাত মুখ ধুয়ে নিজের বসার ঘরে আমি বসেছি, আর তখন লোডশেডিং। বইপত্র পড়া চলে না। বসে বসে তখন ওই কথা ভেবে চলেছি, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। বাড়ির চাকরকে সে কথা জিজ্ঞেস করলাম, যেখানে বিদ্যুৎ পড়তে দেখেছিলাম তো আমার বাড়ি থেকে বেশ দূরে নয়, কিন্তু সে জানালো কিছুক্ষণ আগে একবার বিদ্যুৎ চমকেছিল, কিন্তু কাছাকাছি বিদ্যুৎ পড়বে কোথায়, তা পড়লে জানা যাবে না। বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু, পরদিন সকালে উঠে চারপাশে ঘুরে দেখলাম কোথাও কোনো বিদ্যুৎ নেই। কোথাও কোনো বিদ্যুৎ পড়েছে বলে মনে হলো না। কয়েকজনের সাথে কথাবার্তা বললাম,
কাল রাতে বৃষ্টির সময় যে বিদ্যুৎ চমকাচ্ছিল সে কথা বলল, কিন্তু কাছাকাছি বিদ্যুৎ পড়েছে এই কথা তারা জানেন না। তবে আপনি ঠিকই দেখেছিলেন যে কাছাকাছি কোথাও বাজ পড়েছে, অথচ সেটা আর কেউ দেখেনি। তার মানে এমনটা হতে পারে যে হঠাৎ বিদ্যুতের আলোয় আপনার চোখে ধাঁধা লেগেছে, আর তাতেই আপনি মনে করেছেন যে কাছাকাছি কোথাও একটা বিদ্যুৎ পড়েছে। কিন্তু রাধামোহনবাবু, ব্যাপারটা যদি সেটাই হয়, তাহলে তার সাথে আমার এখানে আসা সম্পর্কটা কি? বলছি ব্যোমকেশবাবু, বলছি। এতক্ষণ যা বললাম সেটা আমার আসল কথার ভূমিকা। এরপরেই তো আসল সমস্যা শুরু হলো। ব্যোমকেশবাবু, হঠাৎ আমি ভবিষ্যৎ দেখতে শুরু করলাম। এতক্ষণ পর ভদ্রলোকের কথায় আমি যেন একটু উৎসাহ পেলাম। কিন্তু ভবিষ্যৎ দেখতে পারার সঙ্গে ব্যোমকেশেরই বা সম্পর্ক কী? ব্যোমকেশ কীভাবে তাকে সাহায্য করতে পারে সেটাই ভাবছি। তিনি এই কথাটা বললেন বলে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তবে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ বেশ গম্ভীর হয়ে গেছে। বেশ, তাহলে ভবিষ্যতে কি দেখতে পেলেন? ব্যোমকেশবাবু, এ কথা আমি আগেও অনেককে বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমার দুই ছেলে না, আমার স্ত্রী না, এমনকি আমার বৌমারাও না, বাড়ির কাজের লোকগুলোও না। কিন্তু সত্যি বলছি, প্রথম দিন বসার ঘরে দিনের বেলা বসে বসে বইপত্র পড়ছি, হঠাৎ কি যেন মনে হলো, মাথার ভেতর ঝিমঝিম করে উঠল, চোখে অন্ধকার দেখলাম, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা দৃশ্য। দেখতে পেলাম আমি কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, হঠাৎ করে একটা গাড়ি আমার দিকে দ্রুত আসতে লাগলো। আমি অন্যমনস্কভাবে চলছিলাম, গাড়িটাও আমার দিকে দ্রুত বেগে এগিয়ে আসে। গাড়িটা একদম আমার কাছাকাছি চলে আসে, আর তারপরে আমি একবার চিৎকার করে উঠলাম। গাড়িটা আমার একদম গায়ের কাছে, অর্থাৎ আমার সঙ্গে ধাক্কা লাগবে। আমার বুকের ওপর বইটা পড়ে রয়েছে, তাড়াতাড়ি ধর্মড়িয়ে উঠলাম। এমনটা দেখলাম কেন? আরে স্পষ্ট আমি দেখতে পেয়েছি যেন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর সামনেও সেই দৃশ্যটা। মাত্র একদিন পরে দুপুরে বাজারে গিয়েছি। মাঝে মাঝে বাজারে যাই, বুঝতেই পারছেন, সারাদিন বাড়িতে। বাজার করে ফিরে আসার সময় পথে হেঁটে আসি, অন্যমনস্কভাবে কিছু একটা ভাবছি, এমন সময় সেই একই দৃশ্য, গাড়িটা আমার দিকে ছুটে আসছে, আমার দিকে একদম কাছাকাছি এসে পড়েছে। আমিও গাড়িটার দিকে তাকিয়ে কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছি। গাড়িটা একদম আমার কাছে যখন এসে পড়েছে, আর সেও সামলাতে পারেনি। আমি চিৎকার করে উঠেছি, কিন্তু তারপরেই কোনো রকমে ঝাঁপিয়ে পড়েছি এক পাশে। এই বয়সে ঝাঁপাঝাঁপি করা যায় না, ঝাঁপিয়ে পড়তে হয়েছে, তাই চোটও লাগে। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে গাড়ির লোকটাকে ধরে বকাঝকা করে, কিন্তু তাতে আর কি, বাড়ি ফিরে এলাম। প্রথমে মনেই পড়েনি আসলে এই দৃশ্যটা আমি এর আগেও দেখেছি। বাড়ি ফিরে গিয়ে বাড়িতে আর কাউকে কিছু বললাম না। সেদিন বিকেলের দিকে খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে আবার সেই বসার চেয়ারে বসে রয়েছি। সামনে তখন বই খোলা নেই। একটা কথা ভাবছিলাম, হঠাৎ করেই ঘুমে চোখটা জড়িয়ে এলো। আসলে দুপুরের ঘুমটা ভালো হয়নি, তাই বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে আবার একটা দৃশ্য দেখতে পেলাম। আমি চুপ করে কথা শুনছিলাম। এবার আর থাকতে না পেরে বলে উঠলাম, আবার কি দেখলেন? দুর্ঘটনার দৃশ্য? না অজিত বাবু, এবারে আর দুর্ঘটনার দৃশ্য নয়। দেখলাম একটা বাড়ির ছাদ। একটু পরেই বাড়িটা যেন চিনতে পারলাম। ওটা আমার বাড়ির ছাদ, আর বাড়ির ছাদের একদম রেলিং এর ধারে এসে দাঁড়িয়েছে আমারই নাতনি। একদম কাছে এসে দাঁড়িয়েছে। একটু দূরে আমার বড় বৌমা সামনের দিকে দাঁড়িয়ে কাপড় মেলছে দড়িতে। আমার নাতনি রেলিং এর একদম ধারে গিয়ে দাঁড়িয়েছে, তারপর ঝুঁকে পড়ে সামনের দিকে তাকিয়ে কি একটা দেখে হাত বাড়াতে যাবে, অমনি রেলিং এর কাছ থেকে উল্টে একদম হাওয়া। এবার কথাটা শেষ না করেই রাধামোহনবাবু আর চোখে তাকালেন। ব্যোমকেশের দিকে তার দুটো চোখে খেলা করছে ভয়। ব্যোমকেশ গম্ভীরভাবেই বলল,
এরপর কি সেই ঘটনাটাও সত্যি হয়েছিল? বিশ্বাস করুন, রাস্তার দুর্ঘটনার কথাটা তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আর তারপরেই বুঝতে পারলাম আমার বড় ছেলের মেয়ের কিছু একটা হতে চলেছে। তককে তককে আমি রইলাম। সারাদিন তো বাড়িতেই থাকি, বেশিরভাগ সময় দোতলার ছাদের কাছাকাছি রইলাম। এবারে পরদিন দুপুরের দিকে আমার বড় বউ জামা কাপড় মেলার জন্য ছাদে গিয়েছিল। সচরাচর বাড়ির কাজের লোকেরা এসব করে, কিন্তু সেদিন কী কারণে আমার বাড়ির কাজের লোক ছুটি নিয়েছিল, তাই জামা কাপড় সে নিচেই শোকাতে গিয়েছিল ওপরে। আর নাতনি কখন যেন ওপরে এসেছে, আমি কিন্তু স্থিরভাবে তার দিকে তাকিয়ে দেখে চলেছি তাদের এক পাশে দাঁড়িয়ে বৌমার সঙ্গে কথা বলছি, কিন্তু রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি আমি সেই মুহূর্তের জন্য। একটা কি পাখির ডাক আমি শুনে পেছনের দিকে ঘুরে তাকিয়েছি, আর ঠিক সেই মুহূর্তে আমার নাতনি রেলিংয়ের কাছে ঝুঁকে পড়েছে। আর এক মুহূর্ত বোধহয় দেরি হলে ব্যোমকেশবাবু ছাদ থেকে নিচেই পড়ে যেত সে। অর্থাৎ আপনি বলতে চাইছেন ভবিষ্যতের কিছু দৃশ্য আপনি আগে থেকেই দেখতে পাচ্ছেন এবং তার সমাধানও আপনার হাতেই রয়েছে। ঘটনাটা আপনি জানেন, তাই সেখানে গিয়ে সেই বিপদ থেকে সমাধান করে ফেলেছেন। কিন্তু এবারের সমস্যাটা কি বলুন তো? মানে এই কারণেই তো আপনি আমার কাছে এসেছেন বলে মনে হয়নি। কাছাকাছি কোথাও বাজ পড়েছে কি পড়েনি তারও সত্যতা আমি প্রমাণ করতে পারবো না, সে আপনি নিজেই জানেন। তবে এই ক্ষমতা সত্যি না মিথ্যে তা তো আশা করি আপনি 2 মাসের মধ্যে অনেকবারই প্রমাণ করার চেষ্টা করেছেন। আশা করি প্রমাণও পেয়েছেন। আপনার এই ক্ষমতার শক্তি প্রতিবার আপনার ভবিষ্যৎ দর্শন মিলে গেছে। ভদ্রলোকের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মনে হলো কোনো কারণে তিনি বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। ব্যোমকেশ আরও কিছু হয়তো বলতো, কিন্তু তখন তার মুখের দিকে তাকিয়ে বোধহয় চুপ করল। আমি বললাম, রাধামোহনবাবু, আপনি ঠিক আছেন তো? দাঁড়ান, একটু জল এনে দিই। জল লাগবে না, বিশ্বাস করুন প্রত্যেকবার কিন্তু তাই সত্যি হয়েছে। শেষ মুহূর্তে যদিও আমি প্রত্যেকটা ঘটনার সমাধান করতে পারিনি, কিছু কিছু ব্যাপার ঘটে গিয়েছে, আবার কিছু কিছু ব্যাপার আমি আটকাতে পেরেছি। সব কিছু আমার হাতে ছিল না। কিন্তু ব্যোমকেশবাবু, এই 1 সপ্তাহ আগে যে দৃশ্য আমি দেখেছি, তারপর থেকে আমার রাতের ঘুম একেবারে উড়ে গিয়েছে। আর এই কারণে আপনার কাছে আমার আশা। আমি বুঝতে পারলাম এতক্ষণ ধরে আমরা যা শুনেছিলাম তা আসলে আসল ঘটনার অবতারণা মাত্র। এইবার রাধামোহনবাবু আসল কথা ব্যোমকেশকে বলতে চলেছে। রাধামোহনবাবু হঠাৎ করে নিজের চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেল ব্যোমকেশের দিকে। তারপর তার দুটো হাত ধরে প্রায় ভাঙা ভাঙা গলায় বলল, ব্যোমকেশবাবু, আমায় বাঁচান, আমায় আপনি বাঁচান। আরে রাধামোহনবাবু, উত্তেজিত হবেন না। আমি তো আপনার সমস্যার কথাই শুনছি। আমি তো বলেছি, যদি আমার মনে হয় আপনার আমার সাহায্যের সত্যি প্রয়োজন, আমি আপনাকে সাহায্য করব। আপনি আসল কথাটা বলুন। আমি আমার মৃত্যু দেখেছি ব্যোমকেশবাবু। ভদ্রলোক যদি আগের কথাগুলো আমাদের না বলতো তাহলে হয়তো তার এই কথায় আমরা বিশ্বাসই করতাম না। বিশেষ করে ব্যোমকেশের কথা আমি জানি না, তবে আমি বিশ্বাস করতে পারতাম না। কিন্তু ভদ্রলোক এর আগে যা দেখেছে তার সবটাই মিলে গেছে। অর্থাৎ কিছু না কিছু ব্যাপার তো রয়েইছে। ব্যোমকেশের মুখের কিন্তু কোনো ভাব পরিবর্তন হলো না। সে গম্ভীরভাবেই বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, রাধামোহনবাবু, এই 2 মাসের মধ্যে আপনার সাথে এমন কোনো ব্যাপার ঘটেনি তো যাতে আপনার কোনো মানসিক আঘাত কিংবা মানসিক স্মৃতির পরিবর্তন হয়েছে? ব্যোমকেশবাবু, আপনিও আমায় পাগল ভেবে বসলেন। আপনিও ভেবে বসলেন আমি ভুল কথা বলছি। দেখুন, আপনি আমার কথাই যদি ভুল ভেবে থাকেন তাহলে আমি দুঃখিত। আমি আপনাকে ঠিক পাগল কিংবা ওই পর্যায়ে ফেলতে চাইছি না। আপনি যে ক্ষমতার কথা বলছেন, এই ক্ষমতা বিভিন্ন ক্ষেত্রেই অনেকে অর্জন করেছে, এমনটা দাবি করা হয়। বিশেষ করে আপনি বিভিন্ন বই পড়ে থাকেন। আপনি ভালোই জানবেন বিভিন্ন সাধু এবং যোগীরা বিভিন্ন সাধনা করে এই ক্ষমতা লাভ করে থাকে। তবে এই সমস্ত কিছু যে আমি পুরোপুরি বিশ্বাস করি তা কিন্তু নয়। তবে কিছু একটা ব্যাপার তো আছেই। রাধামোহনবাবু, কিছু না থাকলে তা নিয়ে মোটেই কোনো গুজব সৃষ্টি হবে না। যা আমরা জানি না তার সব কিছুটাই অবিশ্বাস করা তো ঠিক নয়। আমি তাই বললাম,
এমন কিছু দেখেছেন কিংবা এমন কিছু পেয়েছেন যা আপনার মধ্যে মানসিক অবস্থার পরিবর্তন করেছে, কিংবা কখনো আপনি যোগ সাধনা এমন সমস্ত কিছু করেছেন? না ব্যোমকেশ বাবু, আপনাকে তো বললাম 2 মাস আগে যা ঘটেছিল তা ওই আমার বাড়ির কাছাকাছি জায়গায় সেই বিদ্যুৎ এসে পড়াটা, তাছাড়া আর কোনো কিছুই ঘটেনি। এখন আমার মনে হয় ওই যে বিদ্যুৎ এসে পড়েছিল সেটা আসলেই কোনো স্বাভাবিক বিদ্যুৎ নয়, নিশ্চয়ই অন্য কিছু। আর তারপরে সেই ক্ষমতা আমার এসেছে, কিন্তু নিজের মৃত্যু আমি নিজের চোখে দেখতে পেয়েছি ব্যোমকেশ বাবু। তারপর আমি কি করে নিশ্চিন্তে রাতে ঘুমাই বলুন তো? মৃত্যুটা ঠিক কেমন দেখেছেন? রাধামোহনবাবু এবার খানিকটা সময় নিলেন। ইশারায় আমাকে জলের কথা বলতেই আমি জল এনে দিলাম। জলকে খানিকটা ধাতস্থ হতেই তার কপালে আবার ঘাম দেখা দিল। 7 দিন আগের কথা, আবার সেই বাইরের বারান্দার কাছে চেয়ারে বসে রয়েছি। 1 মিনিট রাধামোহনবাবু, আপনাকে একটু আটকাচ্ছি, খুবই দুঃখিত। আচ্ছা, আপনি যখনই ওই বারান্দার কাছে চেয়ারে বসেছিলেন তখনই আপনি ব্যাপারটা দেখেছেন, তাছাড়া আর অন্য কোনো সময় দেখেছেন? মানে অন্য কোথাও, রাতের বেলা কিংবা অন্য কোনো স্থানে? না ব্যোমকেশ বাবু, ব্যাপারটা আমি নিজেও বুঝতে পেরেছি। আসলে ওই চেয়ারে বসে থাকতে থাকতে কোনো এক সময় হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়ি। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করতে থাকে। বই পড়েই বা যাই করি না কেন তা থেকে মনোসংযোগ বিঘ্নিত হয়, আর তারপরে সামান্য ঘুম আসলেই এমনটা দেখি। প্রতিবারই এমনটা হচ্ছে, কিন্তু সপ্তাহখানেক আগে শেষবার ওই দৃশ্যটা দেখার পর থেকে আমি আর কিছু দেখতে পাইনি। এবার বলুন। দেখলাম আমার ঘরে মৃত একটা আলো জ্বলছে, যেমনটা রাতের বেলা জ্বলে আর কি। বিছানার ওপর চাদর গায়ে দিয়ে আমি শুয়ে রয়েছি। এখন শীতকাল ব্যোমকেশবাবু, বুঝতেই পারছেন, ঘরের দরজা আমাদের সব সময় ভেজানো থাকে, বন্ধ হয় না। তাছাড়া রাতের বেলা কখন কি প্রয়োজন পড়ে তাই দরজা খোলাই রাখি। দরজার কাছ থেকে কে যেন আস্তে আস্তে এসে দাঁড়ালো বিছানার কাছে, আর তারপরেই তার হাতে একটা লম্বা ছুরি। সেই ছুরি দিয়ে সে বিছানার ওপর শুয়ে থাকা আমার গায়ে আঘাত করতে যাবে, ঠিক তার আগে ঘুমটা আমার ভেঙে গেল। বেশ, এবার আমায় একটা কথা বলুন তো। প্রতিটা ঘটনা আপনি যখন দেখতে পেয়েছেন তা 2-1 দিনের মধ্যেই ঘটেছে, কিন্তু এই ব্যাপারটা এতদিন হলো কেন? মানে 7টা দিন কেটে গেল কেন? তারপরেও কিছু হলো না? ব্যোমকেশবাবু, আপনি বুঝতে পারছেন না, এই 7টা দিন আমি ভালোভাবে ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছে যদি ঘুমালেই কেউ এসে আমায় খুন করে দেয়। তাই গোটা রাত আমি জেগে কাটিয়ে দিয়েছি, আর দিনের বেলায় ঘুমিয়েছি। স্বপ্নটা দেখেছি রাতের বেলা, মানে রাতের বেলায় কেউ আমায় খুন করতে আসছে, তাই দিনের বেলায় আমায় ভয় নেই। কিন্তু এভাবে জেগে জেগে আর কতদিন কাটাবেন? না ঘুমালে শরীর এমনিতেই অসুস্থ হয়ে যাবে। দিনের ঘুম কখনো রাতের ঘুমের পরিপূরক হতে পারে না। আমাদের ডাক্তার আছে, ডাক্তার দেখিয়ে তাকে সমস্ত কথা বলেছি। তিনি বলেছেন আমার মনের ভুল বা শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ার জন্য এসব দেখেছি। ভুল ভেবেছি, তবে ঘুমটা আমার প্রয়োজন। না ঘুমালে শরীর অসুস্থ হতে পারে। তাছাড়া কোনো উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। বড়ই অদ্ভুত ব্যাপার। আপনাকে কে খুন করতে আসতে পারে এবং কে খুন করছে সেটা আপনি দেখেননি। আচ্ছা, ঘরের মধ্যে আপনি ঠিক আর কি কি দেখেছিলেন? রাজামোহনবাবু যেন ভালো করেই মনে করার চেষ্টা করল, তারপর বলল, আমার ঘরে যেমনটা থাকে তেমনটাই টেবিলের ওপর জলের গ্লাস ঢাকা দেওয়া ছিল। টেবিলের ওপরে ছোট ঘড়িটা ছিল, আর আলাদা করে কিছুই মনে পড়ে না। আপনি আমার বাড়িতে একবার গেলে। ব্যোমকেশ মন দিয়ে কি যেন ভাবল। আমি ভাবলাম ব্যোমকেশ কেসটা নেবে না, নিশ্চয়ই রাজামোহনবাবুর মাথায় কোনো গণ্ডগোল রয়েছে, না হলে এমনটা আবার হয় নাকি। কিন্তু ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আগেই তো বললাম, আমার বাড়িতে আমি বাদে আরো 8 জন। 2 ছেলে, 2 ছেলের বউ, আমার স্ত্রী, আমার নাতনি, 2 চাকর, একজন সর্বক্ষণের কাজের লোক। বাইরে থেকে লোকজন খুব একটা আমার বাড়িতে আসে না।
আমার স্ত্রীর আত্মীয় স্বজন সংখ্যা খুব কম। যারা আছে তারা অনেক দূরে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে কাছের লোক খুব একটা বেঁচে নেই, তাই 8 জন এটুক। আর আপনার সোনার দোকান আছে, যে ব্যবসাটা আপনার বড় ছেলে চালায়, কিংবা আপনার ছোট ছেলের ব্যবসায় দুইয়ের মধ্যে আপনি কোনোভাবে জড়িত নন এখন? লোকটা মাথা নাড়ল। বুঝতে পারলাম। ভদ্রলোক আবার হাত জোর করে বললেন, সংক্ষেপে আমি বুঝতে পারছি কোনো কিছুই আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমায় বিশ্বাস করুন, আমি দেখেছি সেটা সত্যিই হবে, আর কয়েকদিনের মধ্যেই হবে। কেন আপনার এমনটা মনে হচ্ছে যে স্বপ্নটা কয়েকদিনের মধ্যেই সত্যি হবে? ভদ্রলোকের আমাদের ঘরে জানালার দিকে এগিয়ে গেলেন। তারপর খোলা জানালা দিয়ে বাইরের দিকে আকাশ দেখিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আকাশের অবস্থাটা দেখছেন পরিষ্কার। আকাশ কিন্তু যখনই আমি সেই ব্যাপারটা দেখেছিলাম তখন বাইরে ঝড় বৃষ্টি হয়েছিল। অর্থাৎ ঝড় বৃষ্টির কোনো এক রাতে এমনটা হবে, কিন্তু বলা যায় না। রাতের বেলা ঘুমিয়ে পড়লাম আর ঝড় বৃষ্টি শুরু হলো, তাই ঘুমোতেও পারি না। আমি মনে মনে অধৈর্য হয়ে পড়েছিলাম। এবার আর না থাকতে পেরে বলেই ফেললাম, গোটা ব্যাপারটা আপনার মনের কল্পনা নয় তো? কারণ এর আগে আমি যা দেখেছি তা প্রতিটা সত্যি হয়েছে। তবে হ্যাঁ, কয়েকদিন কম বেশি হয়েছে, কিন্তু সত্যি হয়েছে। হবার সময়ের ব্যাপারটা আমার মনে ছিল না, কিন্তু পরে মনে পড়েছে। হ্যাঁ, এটা আমি আগেও দেখেছিলাম। বেশ, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে যাব, তবে ব্যাপারটা দেরি করে কোনো লাভ নেই। এক্ষুনি যেতে হবে আমাদের। অজিত, তুমি তৈরি হয়ে নাও। এই প্রথমবার আমি ব্যোমকেশের কথায় চেয়ার ছেড়ে উঠতে ইতস্তত করেছিলাম, তাই বুঝেই বোধহয় ব্যোমকেশ বলল, দেখো, যদি গোটা কেসটায় সত্যি কিছু না থাকে তাহলে রাধামোহন বাবুকে না হয় একটা ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া যেতে পারে, কিন্তু শুধু শুধু তার কাছে এত কিছু শুনে তারপরে গোটা ব্যাপারটা একবার না দেখলে পরে আফসোস হতে পারে। যদি রাধামোহন বাবুর পরে কিছু হয়ে যায়, অর্থাৎ তার দেখা সেই ভবিষ্যৎ যদি সত্যি হয়, তখন কি আফসোস হবে না? রাধামোহনবাবু কেমন যেন ব্যাকুল চোখে আমার দিকে তাকালেন। আমি চেয়ার ছেড়ে উঠলাম। রাধামোহনবাবুকে বসতে বলে আমরা তৈরি হয়ে এলাম। একটা গাড়ি ভাড়া করে আমরা পৌঁছলাম রাধামোহনবাবুর বাড়িতে। তার বাড়িটা বেশ বড়, একতলায় কয়েকটা ঘর, দোতলার পাশাপাশি অনেকগুলো ঘর। সামনে লম্বা ব্যালকনি, দুজনের ওপরে একটা ছোট্ট চিলেকোঠার ঘর মতোও রয়েছে। ভদ্রলোক আমাদের নিয়ে ঢুকতেই বাড়ির দারোয়ান কিংবা কাজের লোক গোছের কেউ একজন হবে গেটের সামনে এসে গেট খুলে দিল। রাধামোহনবাবু তাকে ইশারায় কিছু একটা বলতেই সে আবার গেট বন্ধ করে ভেতরে চলে গেল। দুই ছেলে তখন বাড়িতে নেই। তার স্ত্রী এবং তার দুই বৌমা বাড়িতে রয়েছে, তার সঙ্গে তাদের নাতনি। বাড়িতে কাজের লোক 3টি নয় 4টি। চতুর্থ কাজের লোককে বেশ কয়েকদিন আগেই তাদের বাড়িতে যুক্ত করা হয়েছে। আমরা সমস্ত ঘুরে ঘুরে দেখলাম। তারপর দোতলায় গিয়ে রাধামোহনবাবুর বসার ঘর দেখালো। ব্যোমকেশ যে বাড়িতে কি করতে এসেছে সে কথা রাধামোহনবাবু সবার কাছ থেকে লুকিয়ে রাখতে বলেছিল, তাই ব্যোমকেশ সরাসরি কাউকে কিছু জিজ্ঞাসা করল না। রাধামোহনবাবুর স্ত্রীকে টুকরো টাকরা কয়েকটা প্রশ্ন করে জানতে চাইল যে আসল ব্যাপারটা কি। তিনিও জানালেন যে রাধামোহনবাবুর কোনো মানসিক সমস্যা রয়েছে। রাধামোহনবাবু বললেন, এই যে ব্যোমকেশবাবু, এই হলো আমার বসার ঘর, দেখুন। তাকে দেখে কিন্তু বেশ অবাক হলাম। বসার ঘরই বটে, এক পাশে খোলা ব্যালকনি, অন্যদিকে বাইরের দিকে জানালা, আর অন্য পাশে জানালাটা বন্ধ। সেটা বোধহয় পাশের ঘরে দেখা যায়। ঘরের ব্যাপার সামনের দিকে একটি বিছানা, তার পাশে লম্বা চেয়ার টেবিল, এবং তার পাশে যেটা রয়েছে 3টে বড় বইয়ের আলমারি। 3টে বইয়ের 3টে আলমারিতেই বইপত্র ঠাসা। তাছাড়া টেবিলের ওপর এখানে ওখানে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটা বই। হাতের ইশারায় সম্মতি নিয়ে একটা বই তুলে নিলাম। পাতার অবস্থা যে খুব ভালো নয় তা দেখলেই বোঝা যায়। বইয়ের সময়কাল দেখে ব্যোমকেশ একটু অবাক হয়ে বলল, 150 বছর আগের বই, অনেক আবেগের সমুদ্রযাত্রা নিয়ে লেখা। আপনি সত্যিই পুরনো বই পড়তে ভালোবাসেন। এই প্রথম তাকে এমন কয়েকটা বই আছে যেগুলো এখন আর পাওয়া যায় না, অন্তত কলকাতায় কারোর কাছে আছে বলে তো আমি জানি না। অবসর সময় কাটাই এসব নিয়ে, তাই একটা শখ বলতে পারেন। আমি বই জমাই,
তবে কি করে যেন আমার এই বইয়ের ঘরে আরশোলার উৎপাত হয়েছে। বইগুলো খুব যত্ন করতে হয় মাঝে মাঝে। রামুকে দিয়ে বইপত্রগুলো পরিষ্কার করায় মাঝে মাঝে। রোদে দেওয়া হয়, কিন্তু যদি একবার পোকা ধরতে শুরু করে তাহলে কিন্তু বইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতেই পারছেন। তার জন্যই ঘরে ঢুকে কর্পূরের গন্ধ পাচ্ছিলাম। আচ্ছা রাধামোহন বাবু, এই চেয়ারটায় বসে আপনি ভবিষ্যৎ দেখতে পান। একবার আমি বসে দেখি তো। ব্যোমকেশ ইজি চেয়ারটায় বসল। বেশ পুরনো কাঠ। ইজি চেয়ারে হেলান দেওয়ার জায়গাও রয়েছে। এই ইজি চেয়ারে হেলান দিয়ে বই পড়ার বিশেষ সুবিধা রয়েছে। ব্যোমকেশ ভালো করে চেয়ারে বসে সব কিছু দেখল। তারপর চোখ বুজে একভাবে বসে রইল কিছুক্ষণ। আমি আর রাধামোহনবাবু একবার মুখ চাপাচাপি করলাম। তারপর অপেক্ষা করলাম ব্যোমকেশের চোখ খোলার জন্য। একটু পরে ব্যোমকেশ চোখ খুলে চেয়ার ছেড়ে উঠে পড়ল। একটু পরেই ব্যোমকেশ চোখ খুলে চেয়ার ছেড়ে উঠে পড়ল। আর একবার ভেবে বলুন রাধামোহন বাবু, এই যে আপনি ভবিষ্যৎ দেখতে পারেন, তাছাড়া অন্য কোথাও কিংবা রাতের বেলা ঘুমের মধ্যে সেই সমস্ত কিছু দেখেন না? আমি একদম হলফ করে বলতে পারি ব্যোমকেশবাবু, যা দেখেছি আমি এখানে বসেই প্রতিবার দেখেছি, তার আগে অন্য কোথাও দেখিনি। আপনার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা যেতে পারে, কিন্তু আপনি বলছেন তাদের ব্যাপারে বেশি কিছু জানানো যাবে না। তাতে সমস্যা হতে পারে ঠিকই, কিন্তু বাড়ির স্ত্রী লোকেরা এই ব্যাপারে জানতে পারলে তারা চিন্তিত হয়ে পড়বে। তাতে ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং তাতে উল্টে আপনারই ক্ষতি হতে পারে। আপনার ছেলের সঙ্গে কথা বলা যেত, কিন্তু তারা এখন নেই। কিন্তু খুব দেরি করা যাবে না। আচ্ছা, আপনার কাজের লোকেদের মধ্যে সবাই বিশ্বস্ত? 3 জন আমার কাছে বেশ পুরনো। ওই নতুন ছেলেটি, মানে নতুন এসেছে 3-4-5 হলো, ওকে আমাদেরই এক চেনা লোক এখানে পাঠিয়েছে আসলে। তো আপনাকে তো আগেই বলেছি আমাদের বাড়ি এখানে ছিল না, আমাদের গ্রামের দিকে বাড়ি ছিল। তখন আমার ঠাকুরদা বাবার আমল। তারপরে ঠাকুরদা এখানে আসে প্রথমে, তখন বাবার বয়স কম, তারপর থেকে এখানে। আচ্ছা, এই কাজের লোকের সাথে আমি একবার কথা বলবো। ব্যোমকেশকে কাজের লোকের সাথে কথা বলার ব্যবস্থা রাধামোহনবাবুই করে দিলেন। রাধামোহনবাবু তাকে ডেকে পাঠালেন। অপরের ঘরে তাকে আর কেউ সন্দেহ করল না। ছেলেটি আসলে ব্যোমকেশের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপর একসময় তাকে নিজের ঘরে পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে রাধামোহনবাবুর কাছে এসে বলল, রাধামোহনবাবু, আমার সমস্যাটা দেখা হয়ে গেছে। তবে যেদিন আকাশে মেঘ কিংবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিন ছাড়া আপনার বাড়িতে কোনো বিপদের সম্ভাবনা নেই। যেদিন সকাল থেকে আকাশে মেঘ দেখতে পাবেন, সেদিন আপনি আমায় একবার ফোন করবেন, তাহলে আমি আপনার এখানে চলে আসব। তাছাড়া আমার মনে হয় না অন্য কোনো সময় হবে। প্রতিবারই আপনি যা দেখেছেন তার পুরোপুরি হয়েছে। অর্থাৎ এবারেও বৃষ্টির রাত, খোলা জানলা এবং রাতের বেলা ছাড়া কিছু হবে বলে আমার মনে হয় না। দিনের বেলা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর হ্যাঁ, দিনের বেলা নিশ্চিন্তে ঘুমিয়ে নেবেন। ব্যোমকেশবাবু, তাহলে কি আপনিও সত্যি ভেবে নেবেন যে আমি ভুল দেখেছি, আমার মানসিক বিকৃতি ঘটেছে? ব্যোমকেশ এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখল। তারপর কি মনে হতে দরজার কাছে এগিয়ে গেল। আমাকে বলল, অজিত, তুমি দরজার কাছে গিয়ে একটু দাঁড়াও, তাহলে আমি বুঝতে পারবো কেউ এসেছে। অর্থাৎ বাকিটা আমার আর বলার প্রয়োজন ছিল না। আমি বাইরে ব্যালকনির কাছে দাঁড়ালাম। ব্যোমকেশ ভেতরে গেল রাধামোহনবাবুর সঙ্গে কথা বলতে। আমি বাইরের দিকে তাকালাম। রাধামোহনবাবুর বাড়ির সামনের দিকে বেশ খানিকটা জমি। একপাশে লম্বা পাঁচিল আর পেছনের দিকেও পাঁচিল সংলগ্ন বাড়ি। শুধু সামনের জায়গা ছাড়া আর কোথাও কোনো জায়গা নেই। তবে এতটুকু জায়গার মধ্যে তিনি দোতলা বাড়ি তুলেছেন এবং সেই বাড়ি বেশ সুন্দরভাবে সাজানো। ব্যালকনিতে দাঁড়িয়ে আমি বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম। একটু পরেই সিঁড়িতে যেন কার পায়ের শব্দ শোনা গেল। আমি দরজায় একটা শব্দ করে ঘরের ভেতরে ঢুকতেই ব্যোমকেশ চমকে উঠে আমার দিকে তাকালো। তারপর রামমোহনবাবুর দিকে তাকিয়ে বলল, যেটা বললাম সেটা মনে রাখবেন, তার বাইরে কিছু যেন না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, আপনি কোন ঘরে ঘুমোতে যান? তবে আপনার অসুবিধা নেই, আমি সব কথা বলে রাখবো। আমি আপনাকে টেলিফোন করে নেব। আর কোনো কথা হলো না। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, দেখি রামু হাসতে হাসতে ওপরের দিকে এগিয়ে আসছে। আমাদের দেখতে পেয়ে চায়ের জন্য বলল, কিন্তু আমাদের একটু তাড়া ছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আমি বললাম,
ব্যোমকেশ, তুমি রাধামোহনবাবুর কেসটা হাতে নিলে কেন? আমার তো মনে হয় ভদ্রলোকের মাথায় কোনো সমস্যা রয়েছে। ভদ্রলোক ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, এমনটা আবার হয় নাকি? বৃষ্টির দিনে তার কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল, আর তারপরে তিনি হঠাৎ করে ভবিষ্যৎ দেখা শুরু করলেন। দেখো, আমি বলেছি কেসটা ছাড়াই যদি এরকম বিপদে পড়েন তাহলে আমাদের আফসোস থাকবে না, বিশেষ করে আমার আফসোস থাকবে। তোমার যদি মনে হয় ভদ্রলোকের মাথায় সমস্যা রয়েছে তাহলে তুমি এই কেসে আমার সঙ্গে থেকো না। এক যাত্রার পৃথক ফল হয় কি করে বলো তো? তবে আমার মনে হয় তুমি ভদ্রলোকের কেসটা হাতে নিয়েছো। আমার কিন্তু মনে হয় না ভদ্রলোক যে কটা কথা আমাদের বলেছেন তার সমস্ত কিছুই যে তার বাড়িতে ঘটেছে তার একটা প্রমাণ। তার স্ত্রী সেদিন থেকে পড়ে যাওয়া, এমনকি অন্য কয়েকটা ব্যাপারও তিনি নিশ্চিত করেছেন। এবার তুমি বলতেই পারো সেই ঘটনাগুলো ঘটার আগে থেকেই কিছু জানতেন না, সেটা ঘটার পরে তিনি আমাকে মিথ্যে বলছেন। কিন্তু রাধামোহনবাবু স্ত্রী জানিয়েছেন যে মাস দুয়েক ধরে রাধামোহনবাবু অদ্ভুত আচরণ করছিলেন। তিনি মাঝে মাঝে কিছু একটা কথা বলছিলেন, কিন্তু পরিষ্কারভাবে নয়। আসলে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন যেগুলো তিনি বলতে চাইছিলেন। অর্থাৎ রাধামোহনবাবু ভবিষ্যৎ দেখতে পেলেও সে ভবিষ্যৎ তিনি নিজ থেকেই সব ক্ষেত্রে বদলাতে পারেন না। যে ক্ষেত্রে বদলাতে পারেন সেটা তার মনে থেকে যায়, এবং যে ক্ষেত্রে পারেন না সেটা তার মনে পড়ে ঘটনা ঘটে যাওয়ার পরে। সেটাই আরও একটা অদ্ভুত খটকা আমার রয়েছে, সেটাই আমি দেখতে চাইছি। বড় অদ্ভুত একটা খটকা। বা যদি রাধামোহনবাবুর ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা সত্যি হয় তার এই খটকাটা তাহলে কিন্তু বড় একটা কাজে লাগবে। আর তাই আমি বলেছি যেদিন বৃষ্টি হবে সেদিন আমায় ফোন করতে। একদিন পরের কথা। সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা। ব্যোমকেশকে দেখে মনে হলো বেশ খুশি সে। দুপুরের দিকেই টেলিফোনটা এলো। কথাবার্তা বলে টেলিফোনটা রেখে দিয়ে আমায় বলল, অজিত, এই আজ রাতে আমায় একটু বাইরে থাকতে হবে, বুঝলে? আর তোমার বউঠান এই সময় নেই, সেটা ভালোই হয়েছে। তবে তোমার কিন্তু বাড়িতেই থাকতে হবে। একটা বিশেষ কারণেই তোমায় আমি নিয়ে যেতে পারবো না। তুমি রাধামোহনবাবুর বাড়িতে যেতে চাইছো? রাধামোহনবাবু মনে করছেন আজ তার সেই দিন এসে উপস্থিত, অর্থাৎ তার মৃত্যুদিন। আর তিনি আজই ডেকেছেন তার বাড়িতে থাকার জন্য রাতের বেলা। তার ঘরে আমি থাকব। সন্ধ্যার দিকে আমি বেরিয়ে পড়ব, আর কোনো এক ফাঁকে তার বাড়িতে ঢুকতে হবে। খেয়াল করে দেখেছ বাড়ির দোতলায় ওঠার একটা পেঁচানো সিঁড়ি পেছনের দিক দিয়ে রয়েছে? রামুর সঙ্গে ভদ্রলোক সমস্ত কথাই বলে রেখেছে। ওই রামুই আমায় নিয়ে যাবে। তারপর রাতে দেখা যাক কি হয়। একটু পরেই ব্যোমকেশ বেরিয়ে পড়ল। আমিও গোটা রাত ভালো করে ঘুমোতে পারলাম না। একবার মনে হচ্ছিল ব্যোমকেশ ভুল করেছে, আর আরেকবার মনে হচ্ছিল যদি সত্যি সত্যি লোকটা ভবিষ্যৎ দেখে থাকেন তাহলে কি ব্যোমকেশ তাকে বাঁচাতে পারবে? সকালে নিচের তলার দরজায় ধাক্কা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। গিয়ে দেখি ততক্ষণে পুটিরাম দরজা খুলেছে। ব্যোমকেশ ঘরে ঢুকলো। তার মুখে সামান্য হাসি। আমায় দেখতে পেয়ে বলে উঠল, তুমি ভাবতে পারবে না অজিত, কি একটা ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমি। আসলে গোটা ব্যাপারটা যে এমন তা আমি নিজেও বুঝতে পারিনি। এই প্রথমবার আমি সামান্য ভুল খেয়ে গেছিলাম, তবে খটকা আমার একটা লেগেছিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তার মানে তুমি বলতে চাইছো রাধামোহনবাবু ভবিষ্যৎ দেখার ব্যাপারটা আসলেই সত্যি বলে ধরে নিয়েছো? কিভাবে তার এমন ক্ষমতা এলো তা আমি জানি না। গোটা ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিন্তু তিনি যে সত্যিই দেখেছিলেন তা আমি বলতে পারি। সারা রাত জাগা, একরকম বুঝতেই পারছো। তাই একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে নি, তারপর তোমায় সব বলছি। চা হাতে নিয়ে আমরা দুজন মুখোমুখি বসলাম। তারপর একবার সশব্দে গলা ঝেড়ে নিয়ে হাত দিয়ে কপালটা মুছে সে বলতে শুরু করলো, রাধামোহন বাবুর সঙ্গে হওয়া কথা মতো তার সাহায্যে দোতলায় রাধামোহন বাবুর শোয়ার ঘরে গিয়ে ঢুকেছি। রাধামোহন বাবু আগেই বলে দিয়েছিলেন, তাই তার ঘরে ঢুকে একটা আলমারির পাশে লুকিয়ে রইলাম। একটু পরে রাধামোহন বাবু এসে ঢুকলেন। তিনি জানতেন আমি কোথায় আছি। ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বিছানার ওপর এসে বসলাম। কিছুক্ষণ কথাবার্তা হলো। তারপর বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রাধামোহন বাবুকেও ঘুমোতে যেতে হবে। ঠিক সেই সময় আমি আমার চালটা চাললাম। রাধামোহন বাবুকে বলে ঘরের ভেতরে বেশ কয়েকটা বালিশ জোগাড় করলাম। সে বালিশগুলো বিছানার উপরে এমনভাবে রাখলাম যেন দেখে মনে হয় একজন মানুষ ঘুমিয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে।
ঘরের পেছনের দিকে জানলাটা খোলা, সে জানলা দিয়ে বাইরের দিকে দেখা যায়। ততক্ষণ ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের চমকা। ঘরের মধ্যে বেশ কিছু আসবাবপত্রও ছিল, তার ফাঁকে লুকিয়ে পড়ার মতো জায়গাও রয়েছে। আমি লুকোলাম ওই খাটের তলায়, এবং ঘরের মধ্যে একটা আলমারির ঠিক পেছনের দিকে খানিকটা অন্ধকার জায়গা। সেখানে জায়গাটা এমনভাবে রয়েছে একটা আলনার একটা আলমারির মাঝামাঝি। সেখানে কেউ দাঁড়ালে আধো অন্ধকারে তা বোঝা সম্ভব নয়। তারপর শুরু হলো। আগেই বলেছিলাম অপেক্ষা করতে হবে। প্রবল ঝড় বৃষ্টিতে জানলা দিয়ে দেখেছিলাম, অর্থাৎ একটু রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টি হবে, তখনই ব্যাপারটা হবে। ঘরের দরজা ভেজানো, এমনটাই প্রতিদিন থাকে, সে কথা তিনি জানিয়েছিলেন। অপেক্ষায় আর অপেক্ষায় যে কতক্ষণ কেটে যাচ্ছিল তার মনে নেই। বাইরে থেকে ঝড় বৃষ্টির শব্দ ভেসে আসে, তার মাঝে দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা কানে এসে লাগছে। একবার মনে হচ্ছিল আজ বোধহয় অপরাধী আসবে না, আবার মনে হচ্ছিল তোমার কথাই ঠিক। আসলে রাধামোহন বাবুর মনের ভুলে কিংবা মানসিক সমস্যার জন্য এমন কিছু একটা বলেছেন। বাইরে থেকে যাদের অতি সাধারণ মানুষের চেয়েও সাধারণ বলে মনে হয়, তবে তাদের মস্তিষ্কে এমন কিছু থাকে যেগুলোকে সাধারণ পাগলের পর্যায়ে ফেলা যায় না। তবে সে সমস্ত রোগের আলাদা নাম রয়েছে। তারপর সে এলো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হলো। তারপর এক সময় যেন ঝড় বৃষ্টির শব্দ পেরিয়ে কিছু একটা বুঝতে পারলাম। এমনটা বোঝা সম্ভব নয়, তবে আমার মন বলছিল কেউ একটা। তারপর দরজার উপর হালকা হাতের ছাপ বুঝতে পারলাম। কেউ খুব আস্তে আস্তে দরজাটা খুলছে। আমি বিছানার তলায় যেখানে রয়েছি সেখান থেকে ভালোভাবেই সবটা দেখা যায়, অর্থাৎ বিছানার তলা থেকে যতটুকু দেখা সম্ভব ততটুকুই। ঘরের মধ্যে একটা অল্প পাওয়ারের আলো জ্বলছে। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। বাইরে ঝড় বৃষ্টির শব্দ আরও প্রবল হলো। ব্যালকনির দিক থেকে ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকে এলো। তার সঙ্গে ঘরের ভেতরে ঢুকে এলো দুটো খালি পা। দুটো পা আস্তে আস্তে এসে দাঁড়ালো বিছানার একদম কাছে। তারপর বুঝতে পারলাম সে চাদর মুড়ি দেওয়া এবং বালিশগুলোকে দেখছে। তারপর বিছানার উপর একটা অদ্ভুত ধপ করে শব্দ, আর তার সঙ্গে সঙ্গেই কথা মতো পেছনের দিক থেকে বেরিয়ে এলেন রাধামোহন বাবু। আর আমি খাটের তলা থেকে পা ধরে টেনে তাকে বেকায়দায় ফেললাম। বেকায়দায় পড়তেই তার হাত থেকে ছুরিটা ছিটকে গেল। ঘরের মাঝে ঝিনঝিন করে শব্দ করে উঠল। রাধামোহন বাবু সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসে ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন, আর সেই আলো জ্বালতেই আলো গিয়ে পড়ল তার মুখে। নিশ্চয়ই ওই নতুন কাজের ছেলেটি যে কয়েকদিন আগেই বাড়িতে এসেছিল। আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু তা নয়। দেখা গেল রাধামোহন বাবুর বাড়ির রান্নার লোক রয়েছে নিবারণ, তার হাতে ছুরিটা ধরা। তাকে দেখে রাধামোহন বাবু বেশ অবাক হয়ে বলে উঠলেন, নিবারণ, তুই এখানে? নিবারণ ততক্ষণে রাগে ফুঁসছে। নিচের দিক থেকে ছুরিটা তুলে নিয়ে আবার কিছু একটা করতে যাবে, তার আগেই ঘাড় বরাবর তার মাথার কাছে ধরে বললাম, একদম নয়, পুলিশকে খবর দেওয়াই আছে, এক্ষুনি চলে আসবে। আর আপনি যান, তাড়াতাড়ি পুলিশে খবর দিন। রাজামোহনবাবু পুলিশের কাছে খবর দিতে গেলেন। নিবারণ কিন্তু একটাও কথা বলল না। বুঝতে পারছিলাম সুযোগ পেলে সেই চাদরের তলায় থাকা ছুরি দিয়ে আমাকে খুন করার চেষ্টা করতে পারে, কিন্তু এতদিনে বিশ্বাসসুলভ কাজ করল কেন? ওই লোকটিকে এখানে এনেছিলেন রাধামোহন বাবুর বাবা তার গ্রাম থেকে। গ্রামের পরিবারের সঙ্গে তার কিছু একটা হয়েছিল, সেই কারণেই হয়তো। কিছুদিন আগে গ্রামে এই নিবারণের পরিবারের কেউ একজন মারা যায়। এই খবরটা রাধামোহন বাবু আমায় দিয়েছিলেন। তার ঠিক ওই ছেলেটির সঙ্গে নিবারণের কোনো একটা সমস্যা ছিল। নিবারণ ফিরে আসার পরেই ওই ছেলেটি এখানে কাজে এসেছিল। অর্থাৎ হলেও হতে পারে নিবারণ পরিকল্পনা করে ছেলেটিকে এখানে কাজে ঢুকিয়েছিল, যাতে সে এখানে এসে খুন করলে সমস্ত সন্দেহ গিয়ে পড়ে ওই ছেলেটির ওপরে। তবে পুলিশের কাছে সবটাই নিবারণ স্বীকার করেছে। এই রাধামোহন বাবুর পরিবারের জন্যই একসময় তার পরিবারের অনেক ক্ষতি হয়। সমস্ত ব্যাপারটা রাধামোহন বাবু পুরোপুরি আমায় বলেননি। আশা করছি পুলিশের কাছ থেকে গোটা ব্যাপারটাই ভালোভাবে জানা যাবে। মনে মনে আমি ভাবলাম, কারণ
কথাগুলো তত গুরুত্বপূর্ণও নয়। রাধামাধব বেঁচে গেছেন, আর এটাই হলো আসল কথা। কিন্তু তবুও যেন তার কথায় একটা খটকা রয়েই যাচ্ছিল। তাই আমি বললাম, কিন্তু ব্যোমকেশ, একটা কথা বলো তো, রাধামোহনবাবু এর আগে যা দেখেছেন সব কিছুই সত্যি হয়েছে, কিন্তু এবার ভবিষ্যৎ দর্শনে সামান্য গণ্ডগোল হলে তিনি কি করে দেখেছিলেন যে তাকে কেউ খুন করার জন্য এসেছে? অজিত, ওখানেই আমার একটা খটকা ছিল। এর আগে যতবারই রাধামোহন বাবু ভবিষ্যৎ দেখেছেন, একবারও কিন্তু নিজেকে দেখেননি, অর্থাৎ নিজে থেকে ভবিষ্যৎ দেখতে পেয়েছেন। গাড়ি যখন তাকে ধাক্কা দেয় তিনি নিজেকে দেখেননি, অনুভব করেছেন তিনি গাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন, এবং বিভিন্ন সময় তিনি নিজেকে না দেখে অন্য কাউকেই দেখেছেন, এবং প্রতিবার এটাই হয়েছে। তাহলে ভেবে দেখো, রাধামোহনবাবুর ঘরের বিছানার উপরে শুয়ে থাকা রাধামোহনবাবু যদি থাকেন, তাহলে তাকে বাইরে থেকে রাধামোহনবাবু দেখবেন কি করে? সেটা স্বপ্নই হোক কিংবা ভবিষ্যৎ দর্শন, সেটা তিনি দেখতে পাচ্ছেন। তাহলে বিছানায় রাধামোহনবাবু থাকবেন কি করে? ব্যোমকেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আসলে রাধামোহনবাবু নিজের মৃত্যু দেখেননি। উনি যা দেখেছিলেন কাল রাত্রেও তিনি তাই দেখেছিলেন, ওই আলমারির কাছে দাঁড়িয়ে। তিনি ঠিক আগের মতো ওই দৃশ্যটা দেখতে পেয়েছিলেন, যে ছুরি হাতে কেউ একজন এসে দাঁড়িয়েছে তার বিছানার কাছে, জানলাটা খোলা, বিছানার চাদরে মুড়ি দিয়ে কেউ একটা ঘুমোচ্ছে যেখানে বালিশ। এবার বুঝতেই পারছো? তার মানে রাধামোহনবাবু যা দেখেছিলেন তাই হয়েছে। তুমি গোটা ব্যাপারটার পরিবর্তন করেছ, আর সেটা সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। ব্যোমকেশ উঠে দাঁড়ালো, অদ্ভুত গলায় বলল, এমন অদ্ভুত কেস এর আগে আমার হাতে আসেনি। ইচ্ছে না থাকলেও গোটা ব্যাপারটা বিশ্বাস করতে হচ্ছে যে রাধামোহনবাবু সত্যিই ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তবে এটা এমন ভবিষ্যৎ নয় যে তিনি চাইলেই দেখতে পাবেন। যখন ভবিষ্যৎ চাইছে তখনই রাধামোহনবাবু তাকে দেখতে পাচ্ছেন, এবং সেটা কোনো ঘটনা হতে পারে। সত্যিই অদ্ভুত বিষয় অজিত। আমি চুপ করে রইলাম। এমন অদ্ভুত ব্যাপার আমি এর আগে কখনো দেখিনি। তবে এখানে আরও একটা কথা বলে রাখা ভালো। কয়েকদিন পরে রাধামোহনবাবুর সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি রাতে যখন ব্যালকনি থেকে পুলিশকে ফোন করার জন্য যাচ্ছিলেন, তখন আবার তার মনে হয়েছিল যে কাছাকাছি কোথাও একটা বিদ্যুৎ পড়েছিল। তবে সেটা নিয়ে তিনি আর কাউকে কিছু বলেননি। এবার মনে হচ্ছে তার ভবিষ্যৎ দর্শনের ক্ষমতাটা আবার হঠাৎ করে হারিয়ে গেছে। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যাতে নোটিফিকেশন মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।